আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাব থেকে সবাইকে স্বাগতম। মাঝখানে একদিন বিরতি দিয়ে আমি আবার আসলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনায়। খুব একটি ঝামেলায় পড়ে গিয়েছিলাম। এমন একটি অসুখের কবলে পড়েছিলাম, কালকে বাসা থেকে বের হতে পারিনি। তো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে এখন আবার কর্মস্থলে এসেছি। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ মুসলিম সমাজের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। আজকে আলোচনার শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনা কি সত্যি, কিসের ঘটনা এবং এটা কিসের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস কিনা, বিস্তারিত আমরা জানতে পারবো। মাসুদ ভাই, আপনি কেমন আছেন? জি, আজকে সর্বপ্রথম আমার দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, আর সেই সাথে পলিটিক্স ক্লাবকেও জানাই আন্তরিক মোবারকবাদ। আপনি আমাকে আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন, আর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনি বলছিলেন দেশের নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং এখানে ইতিহাস চর্চা হচ্ছে, ইতিহাসের পট পরিবর্তনে নানান সত্য উদ্ভাসিত হচ্ছিল। এবং আমরা হয়তো গতকালই শুনলাম একটি প্রবাসী সাংবাদিকের ইন্টারভিউ, সম্ভবত ইলিয়াস ইন্টারভিউ নিয়েছেন। কার সাথে? মেজর তালিমকে ইন্টারভিউ দিয়েছিলেন। আমার পুরোপুরি শোনা হয়নি, আপনি শুনেছেন? জি, আমি আংশিক শুনেছি, পুরোপুরি শোনা হয়নি, আংশিক শোনা হয়েছে। কি বললেন মেজর ডালিম? আসলে সত্য দীর্ঘকাল মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করলেও একটা পর্যায়ে সত্য উদ্ঘাটিত হয়, এটাই ইতিহাসের বাস্তবতা। আসলে কোনো জাতিকে যদি আপনি অগ্রসর করতে হয়, তাহলে সত্য ইতিহাস দিয়ে ওই জাতির জন্ম দিতে হয়। আচ্ছা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের যে বাংলাদেশের জন্ম হলো 1971-এর 16 ডিসেম্বরে, জন্মের পরপরই একটি মিথ্যা ইতিহাস দিয়ে এই বাংলাদেশের রচনা করা হলো। এই জন্যে কিরকম মিথ্যা ইতিহাস? দেখেন, সর্বপ্রথমে যখন শেখ মুজিবকে ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করলো যে আপনার যুদ্ধে কত লক্ষ বা কতজন মারা গেছে বা শহীদ হয়েছে, তো উনি বলল যে মোর দেন 30 crore, অর্থাৎ হলো 30 লক্ষ। 30 লক্ষ, 30 মিলিয়ন কি বলছেন? 30 লক্ষের কথা বলছে উনি মূলত। তো ওটা উনি বলতে আবেগে বলে বলছে 30 লক্ষ। উনি তো আসলে প্রকৃত ঘটনা জানে না কতজন মারা গেছে বা কি আসে বিষয়, কারণ উনি তো মুক্তিযুদ্ধ করেনি। যখন পাক বাহিনী 3 লক্ষ বলতে ভুল করে 30 লক্ষ বলে ফেলেছেন। উনি যাই বলছে উনি বলে ফেলছে, পরে 30 লক্ষ 30 লক্ষই বলে ফেলছে। ওটাই দিয়ে লেখা হয়ে গেছে। ওনার বলার কথা ছিল কি 3 লক্ষ? উনি 3 লক্ষ বলতে পারতো, বা 2 লক্ষ বলুক বা 25 লক্ষ, স্লিপ অফ টাং কিনা। উনি বলতে পারতো যে আমি তো ওই সময় ছিলাম না, বিষয়টা আমার আরো জেনে বলতে হবে। উনি না জেনে না বুঝে বলে ফেললেন যে 30 লক্ষ। তো এইটাই ইতিহাসটা লেখা শুরু হলো। আর 7 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি হয়েছে। উনি কোনো রকম কারোর সাথে আলোচনা না করে, কারোর কাছ থেকে না জেনে, কারণ উনি তো পাকিস্তান কারাগারে তখন বন্দী। তো আরেকটু বিষয়, সম্ভ্রমহানির ইনফরমেশনটা কাছাকাছি আসতে পারে, কারণ সম্ভ্রমহানি তো শুধু ধর্ষণ হলে হয় না, একজন নারী নিগৃহীত হলেও সেটা সম্ভ্রমহানির সমান। কিন্তু 30 লক্ষ মানুষ যে শহীদ হয়েছেন এ বিষয়ে অনেকখানি কনফিউশন রয়ে গেছে যে 3 লক্ষ বলতে গিয়ে 30 লক্ষ হলো কিনা।
জি বলেন। যে এখন বিষয় হলো 3 লক্ষ হোক আর 3000 হোক আর 30 লক্ষ হোক, যেটা প্রকৃত সত্য সেটা দিয়ে যদি ইতিহাস রচনা করা হতো তাহলে আজকে এই বিতর্কটা হতো না। এগুলো সবচেয়ে বড় বিষয়। আপনি দেখেন উনি মুখে বলে ফেললো 30 লক্ষ, এই বিষয়টা এইভাবে না বলে উনি বলতে পারতো যে আমি তো পাকিস্তান কারাগারে বন্দী ছিলাম, আমার কত লক্ষ লোক মারা গেছে বা বিষয় আমার জানা নাই, আমি বিষয়টা জেনে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, উনি এটা না বলে আন্দাজি বলে দিলেন 30 লক্ষ, আর সেটাই পরবর্তীতে ইতিহাসের দলিল হিসাবে থেকে গেল। কি জানলো আজকে এই স্বাধীনতার 52 বছর রণাঙ্গনের সাক্ষী মেজর ডালিম, উনি সবকিছু প্রকাশ করে দিলেন যে প্রকৃত পক্ষে উনি যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা, এবং উনি স্বাধীনতা চান নাই, উনি চেয়েছিলেন ওনার রাষ্ট্র ক্ষমতা। আচ্ছা আচ্ছা, এটাও সত্য যে উনি যখন আপনার পাকিস্তানের কর্তা ব্যক্তিদের সাথে বসেন, উনি দেশ বিভক্তের কথা কখনোই বলেননি। উনি বলেছেন যে এখানে উনি যেহেতু জয়লাভ করেছে ভোটের মাধ্যমে, তাহলে তার ক্ষমতাটাকে দেওয়া হোক। তো যাই হোক, আপনার বক্তব্য শুনছেন আমিন খান সোশ্যাল মিডিয়ায়। আমিন খানকে অসংখ্য ধন্যবাদ। জি বলেন। তো এখন এই যে বিষয়, এখানে অনেক কিছু অবতারণা করেছেন মেজর ডালিম, যেটা আমি আপনার এই টকশোতে কিছুদিন আগে বলেছিলাম। 14ই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী হত্যা, সেখানে আমি বলেছিলাম যে এই শহীদ বুদ্ধিজীবী হত্যার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত। আজকে দেখেন ইতিহাসের এই চরম সত্যটা মেজর ডালিম অপকটে স্বীকার করলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যে, তারা যেন এই দেশে তাদের তাবেদারি প্রতিষ্ঠা করতে পারে, তো এই কারণে জাতির মেধাবী যারা ছিল তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আচ্ছা আচ্ছা, আরেকটি কথা দেখেন, তাহলে কি ভারত ডুয়েল পার্ট করেছে, মানে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সাহায্য করেছে এবং সেই সাথে আবার বুদ্ধিজীবীদেরও হত্যা করতে সাহায্য করেছে নাকি? জি। তো এখানে আরেকটা বিষয় উনি অবতারণা করেছেন তার বক্তব্যে, এটা ইতিহাসের নির্মম সত্য, বাস্তব সত্য। জি। যেমন উনি বলেছেন সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব। আচ্ছা, এটা বাস্তব সত্য, সবাই জানেন। মেজর ডালিম দেখেছেন নাকি, এটা জানলেন কিভাবে? হ্যাঁ, উনি এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, ক্লিয়ার করেছেন, ওনার বক্তব্য আপনি দেখলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় উনি বলেছেন যে ভারত যখন বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান, যখন পাকিস্তান হেরে গেল, তাদের যে যুদ্ধের সাজ সরঞ্জাম আত্মসমর্পণ করলো, অর্থ করি যা ছিল সবগুলো ট্রাক ভরে তারা নিয়ে যাচ্ছিল, এটার প্রতিবাদ করেছিল কে? মেজর জলিল সাহেব। আচ্ছা, তো শেখ মুজিব মেজর জলিলকে আপনার অ্যারেস্ট করল। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে শেখ মুজিব কি আসলে দেশপ্রেমিক ছিল না দেশদ্রোহী ছিল? আচ্ছা, শেখ মুজিব যদি পাকিস্তানে বন্দী না থাকতেন, উনি যদি ভারতে থাকতেন, তাহলে কি ওই আপনি বলছেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যার সাথে ভারত জড়িত, ভারতের তাহলে কি শেখ মুজিবকে সেই তালিকায় ফেলে দিতেন নাকি? শেখ মুজিব আসলে এটুক তিনি বুঝতেন যে ভারতে শেখ মুজিব নিরাপদ না, কেননা ভারত এখানে মাস্টার প্ল্যান করতে পারত যে শেখ মুজিবকে হত্যার মাধ্যমে ভারত একটি বিশৃঙ্খল পরিবেশ পূর্ব পাকিস্তানে তৈরি করত, যার ফলশ্রুতিতে শেখ মুজিব ভারতের উপরে যদিও তার আনুগত্য ছিল কিন্তু আস্থার অভাব ছিল, যার ফলশ্রুতিতে 25শে আপনার হলো মার্চ উনি ভারতে না পালিয়ে গিয়ে তার যে অন্য নেতারা ছিল, তোফায়েল আহমেদ, তারপরে শাহজাহান সিরাজ,
নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, তৎকালীন যে ছাত্রলীগের নেতারা, তাদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা এই দিক দিয়ে গোপালগঞ্জের এই সাইড দিয়ে তোমরা ভারতে পালিয়ে যাও। তখন ওনারা বলল যে আপনার কি আমাকে যদি না পায় তাহলে অনেক ক্ষতি হবে। তার মানে উনি জানতো যে উনি যদি ভারতে যায় আর ওনার ভারত তাকে কিল করতে পারে, একটা আশঙ্কা তার ছিল। কিন্তু সে জানে যে পাকিস্তান আর্মি তাকে হত্যা করবে না, এই জন্যে সে তার ফ্যামিলির নিরাপত্তা চেয়েছে পাকিস্তান আর্মির থেকে। তো আপনারা জানেন যে শেখ হাসিনার নিজের মুখের বক্তব্য যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় তারা ছিল, মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে তারা সেই সময় অবস্থান করেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের মন্ত্রী ছিল, উনি স্পিকার ছিল, তারপর আবার প্রেসিডেন্ট হয়েছিল একদিনের জন্যে। তো যাই হোক, উনি ওনার ফ্যামিলি নিরাপত্তা রেখেছে এবং উনি জানে যে পাকিস্তান তাকে কিল করবে না। এই আত্মবিশ্বাসের থেকে তিনি পাকিস্তানের কাছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ওই দিন আত্মসমর্পণ করে। তো যাই হোক, এখন তাহলে কি এত ভুল ইতিহাস ছিল নাকি আমাদের সামনে? এটা তো আপনি বলার অপেক্ষা রাখে না। এই যে 30 লক্ষ, আওয়ামী লীগ তো গত 15 বছর ক্ষমতায় ছিল একটা না, তার আগে আরো 96 থেকে 2001 পর্যন্ত 5 বছর ক্ষমতায় ছিল। যদি ইতিহাস সঠিক হইতো তাহলে আওয়ামী লীগ তো কোন এলাকায় কতজন মারা গেছে এটা একটা ডাটাবেস করতে পারতো, যেহেতু তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করে। কিন্তু এই যে আগের 5 বছর পরে 15 বছর, এই যে 20 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কি একটি ডাটাবেস করেছে যে কোন এলাকায় কতজন মারা গেছে? তাহলে কেন করেনি তারা? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সংবিধানে আসি। 72-এর সংবিধান রেখে দিতে চাচ্ছেন কেন বিএনপি? আপনি কিছু বলতে পারবেন? বিএনপির জন্ম তো বাস্তবতা আওয়ামী লীগের হাত ধরেই। বিএনপি যারা করে অধিকাংশ নেতা কিছু বাম, কিছু ডান, কিছু আওয়ামী লীগ থেকে ছুটে আসা, এদেরকে নিয়েই তো বিএনপি গঠন। মানে আপনি বলতে চাচ্ছেন বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার দুই পিঠ? অবশ্যই, এরা তো এটা বলার অপেক্ষা রাখে না। আপনি দেখেন জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করে, কাদেরকে নিয়ে বিএনপি গঠন করেছে? বিভিন্ন রাজনৈতিক দলের, এখানে ম্যাক্সিমাম হলো আওয়ামী লীগের লোকজন ছিল, কিছু বামপন্থী কমিউনিস্ট এই সেই আর এরা ছিল। তো এরা তো মিলেই তো বিএনপি গঠন হয়েছে। তা আদর্শ তো আর আপনার বিচ্যুতি হয়নি। আপনি বললেন জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমানের যে সংবিধানের 5ম সংশোধনী করার পর অনেক অনেক বিষয় কিন্তু সেটেল হয়েছিল, অনেক বিষয় যেখানে আছে যা আগের কালো কিছু আইনের ব্যত্যয় ঘটেছিল। তাহলে এই জিয়াউর রহমানের 5ম সংশোধনীকে ফোকাস না করে বিএনপি কেন আবার 72-এ ফিরে যেতে চাচ্ছে, 72-এর সংবিধানে? দেখেন, বিএনপি যখনই আপনার এই 5ই আগস্টের বিপ্লব হলো, এই বিপ্লবের পরে জয় একটা বক্তব্য রেখেছিল, সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। তো বিএনপি আওয়ামী লীগ তো এরা একই মুদ্রার এপিট ওপিট। আগে চাঁদাবাজি, তারপর টেন্ডারবাজি, জমি দখল, অফিস দখল, ঘরবাড়ি দখল, নারী ধর্ষণ, এগুলো করতো আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। এখন কারা করে? আপনি দেখবেন সংবাদপত্রের পাতা উল্টালেই ওইখানে দর্শন করছে কি ছাত্র দল না যুব দল, নাহলে বিএনপি নেতা। নাকি এখন ক্ষমতার পালা বদলে সাংবাদিকতা ইয়েলো হয়ে যাচ্ছে কিনা? ডেফিনেটলি তাই বলতে হবে। আপনি দেখেন ভুল সাংবাদিকতা হচ্ছে কিনা? না, ভুল সাংবাদিকতা কেন? আপনি প্রথমে তো প্রচার করে যে প্রথমে দেখা যায় যে ইয়াতে আসে ছাত্র শিবিরের অমুক নেতা এটা করছে, তারপর ওখানে যখন অনুসন্ধান করা হয় যে না এখানে ছাত্র শিবির নেই, এখানে আসলে ও ছাত্র দলের। না, আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাই না, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিরোধী শিবিরে রব উঠত যে ছাত্রলীগ ধর্ষণ করেছে। এখন বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতার বাইরে। এখন বিএনপি ঘরানার একটা সরকার ধরে নিলাম আছে, এখন কি বাজারে এমন ছাত্রদল ধর্ষণ করেছে এই
খবরটা উঠে আসছে। তার মানে কি এটা মানে সাংবাদিকতার নিরপেক্ষতার অভাব কিনা? না, এখানে সাংবাদিকতার তো নিরপেক্ষতার কোনো অভাব নেই। আমি কোনো সময় দেখতেছি প্রকাশ যে হয়, কোনো সময় হয় না। এখন তো দেখা যাচ্ছে যে আপনি দেখেন, আমি কালকে দেখলাম সংবাদপত্রের স্বাধীনতার বরাত দিয়ে দেখা যাচ্ছে যে যখন যে ক্ষমতা থাকে তার বদনামটা করা সহজ। না, আসলে বিএনপি যে ক্ষমতায় আছে এখন আমি এটা বলতে যাব না। এটা আমি মনে করি যে এই সরকারটা বিএনপিও না, এখন আওয়ামী লীগও ক্ষমতায় না। আছে কারা? যদিও এখানে বিএনপি এই আন্দোলনের দাবিদার হিসেবে মনে করে তারা সরকার, বিএনপি বড় দল ওই হিসাবে তারা প্রোভাইড করতেছে এই সরকারকে। তা এখন দাবিদার কেন? বিএনপি তো এই আন্দোলনের মানে বিরাট ভূমিকা রেখেছে। কেননা যদি একটা বিল্ডিং হয় তার মাটির নিচে তো কিছু ইট গাঁথতে হয়, তো সেই ফাউন্ডেশন তো বিএনপি বা বিএনপির সঙ্গে যারা সমমনার দলগুলো ছিল, আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন 15-17 বছর ধরে রক্ত দিয়েছে, মামলা খেটেছে, তাদের অবদানের কথা কি অস্বীকার করা যায়? না, আপনি যদি, আমি মনে করি যে 15 বছর ধরে বিএনপি নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, জামাত ইসলাম সহ যারা অন্যান্য দল, ছোটখাটো দল, তারাও কিছু কিছু হয়েছে সাফারার, এটা আমি আপনার সাথে অকপটে স্বীকার করব। কিন্তু এই যে ছাত্র জনতার আন্দোলনের যে বিষয়টা, এইখানে যে বিএনপির ইনভলভ ছিল না, এটা মির্জা ফখরুলের বক্তব্যই সরাসরি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি এই আন্দোলনের মাত্র এই শেখ হাসিনার পতনের মাত্র 3-4 দিন আগেও মির্জা ফখরুল প্রকাশ্যে বলেছে যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, তো তাহলে যদি তাদের এই আন্দোলন না ঠিক থাকে আছে, তাহলে তারা কেন? কিন্তু আপনি জানেন যে দাবি করে যে কালকেই নুরুল হক নূর বলল যে ছাত্রদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, সম্ভবত এটা 18ই জুলাই, তারা বলছে যে আমরা তো আসলে এক দফার আন্দোলন নিয়ে মাঠে নামিনি। তো তারপরে এটা প্রমাণিত করার চেষ্টা করলো যে ছাত্ররা তাদের ছাত্রত্বের দাবি নিয়ে মাঠে নেমেছিল। আজকে দেখেন এই বিরোধী পক্ষ এদের আন্দোলন, হামলা মামলার শিকার, রক্তক্ষয় এদের অর্জনে হয়তো বল বানিয়ে গোল পোস্টের কাছে নেওয়ার পর কে বা কারা গোল দিল, পুরো কৃতিত্ব কি তাদের হয়ে যাবে? না, এখানে আপনি যদি বলতে যান বিএনপির এই আন্দোলনের আর ছাত্রদের আন্দোলনে রাত দিন তফাৎ, বললে কেন এই আন্দোলনটা মূলত কোটা সংস্কার আন্দোলনের আলোকে তৈরি। আর কিন্তু এখানে জাস্টিফাইড করার জন্য কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ছাত্র জনতা বলা হচ্ছে, তার মানে যদি ছাত্র থাকে 10%, 90% জনতা ছিল, সেই জনতার অবদানকে অস্বীকার করে শুধু ছাত্রদের গলায় মালা পরায় দিচ্ছেন, ক্রেডিট দিচ্ছেন। না, ছাত্রদের সাথে তো জনতা যুক্ত হয়েছে, এইটা তো অস্বীকার করার, কিন্তু এটা তো আবিধানিকভাবে ছাত্র জনতা রয়ে গেছে, কিন্তু আসলে জনতাদের কোনো পুরস্কার দেওয়া হয় নাই। জানে আপনার এই পুরা কৃতিত্বটা ছাত্রদের গলায়। আমরা অস্বীকার করব না ছাত্রদের আত্মাহুতি, ছাত্রদের অবদান, তাদের জীবন হানি হয়েছে, কিন্তু সেখানে শ্রমিক কর্মচারী, সেখানে জনতা জীবন দিয়েছে না। এখানে আমি আসলে বিষয়টা আমি বলি, আপনি একটু মধ্যে সময় দেন। এই আন্দোলনের মূল উৎপত্তি মূলত কোটা সংস্কার থেকে। আপনি দেখেন নুরুল হক নূররা যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করে, আর এর মূল পরিকল্পনাকারী ছিল ছাত্র শিবির। পূর্বের যে কোটা সংস্কার আন্দোলন, সেটারও পরিকল্পনা ছিল ছাত্র শিবির। এই যে নূরদের সাথে যে রাশেদ, আমি তখন তো গণ অধিকারে যেতাম, যখন জামান টাওয়ারে গণ অধিকার অফিস করছে, তো এর আগে তো গণ অধিকার ছিল না, তারা ছিল আপনার ছাত্র অধিকার পরিষদ। তো এই জন্য কি সার্জিস পুরো ক্রেডিটটা ছাত্রলীগকে দিয়ে দিল, ছাত্র শিবিরকে দিয়ে দিল? না, আসলে আমার তো মনে হয় সার্জিস এখানে নিয়ে গঙ্গার পানি নিয়ে যে কোথায় ঢালিয়ে দিল, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে যে পুরো কৃতিত্বটা ছাত্র শিবিরের। পুরো কৃতিত্ব বাস্তবতা বলতে আন্দোলনের মেকানিজম থেকে শুরু করে আন্দোলনের মেকানিজমটাই করেছে ছাত্র শিবির, এটা অস্বীকার করার কোনো জন্য ব্যক্তিগত বিষয়টা জানতাম। আর পুরো মেকানিজম ছাত্র শিবিরের, টোটাল মেকানিজমটাই ছাত্র শিবিরের ছিল। কোটা বিরোধী আন্দোলনের যে মেকানিজমটা, যে নূর ধরে সার্জিসকে ছাত্র শিবির, নূরকে বানিয়েছে কে? ছাত্র শিবির। ছাত্র শিবির এই সমস্ত নুরুল হক নূর একবার শুনি ছাত্রলীগ, একবার শুনি ছাত্র শিবির। না, ছাত্র শিবির তাকে এই অবস্থানে নিয়ে এসেছে, আমি এই কথাটা বলতেছি। আজকে পিছনের কারিগর ছাত্র শিবির, পিছনের কারিগর সম্পূর্ণ ছাত্র শিবির, রাশেদের পিছনের কারিগর ছাত্র শিবির। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি ওদের মুখ থেকে সরাসরি শুনে নেবেন যদি আমি ভুল বলে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে এই আপনাকে একটু ব্রেক দিই, তার মানে দেখা যাচ্ছে যে
জামাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবির এরা হচ্ছে সম্পূর্ণ একাডেমিক দল, মানে এরা খুবই প্রাতিষ্ঠানিকভাবে শক্তি সঞ্চয় করে এবং তারা খুবই গঠনতান্ত্রিকভাবে এবং খুবই সিস্টেমেটিকভাবে শক্তি বৃদ্ধি করে, যার অনেকাংশ মাটির নিচে থাকে এবং যা সহজে বোঝার উপায় নাই। এই ছাত্র জনতার আন্দোলনের বিরাট ভূমিকা রেখেছে ছাত্র শিবির। আমি তো শুনি আকাশ থেকে পড়লাম। আপনি যেটা বলেছেন যে আপনি আকাশ থেকে বলেন না, যাই বলেন এটাই ইতিহাসের নির্মম বাস্তবতা। কেন আপনি দেখেন স্বয়ং শেখ হাসিনা কিন্তু নিজেও বলেছে যে এই আন্দোলনের মূলে হলো ছাত্র শিবির। তাহলে শেখ হাসিনা ঠিকই বলেছিল? শেখ হাসিনা যথার্থই বলেছিল। শেখ হাসিনা ওই সময় যে কথাগুলো বলেছে সে যার কারণে বলেছে যে রাজাকারের বাচ্চারা আমি দিব কাকে, রাজাকারের বাচ্চাদেরকে আমি দিব। তাহলে ওই যে বলছে রাজাকারের বাচ্চারা, তার মানে ওনার ধারণাটা ওই সময় মানে ঠিক ছিল, যদিও রাজাকার শব্দটার সঙ্গে আমার দ্বিমত রয়ে গেছে। সরাসরি উনি ছাত্র শিবির বলতে পারেন না, ওনার তো গোয়েন্দা রিপোর্ট উনি তো যথার্থ পাইছে, বাস্তবতা। গোয়েন্দা রিপোর্ট উনি তো, যেহেতু গোয়েন্দা তো আর সহজ জিনিস না, গোয়েন্দা রিপোর্টটা তো সরাসরি বলেছে যে আসলে এটা ছাত্র শিবির। আপনি নিজেও কি ছাত্র শিবিরে ছিলেন? আমি ছাত্র শিবিরে ছিলাম উনি বলতে আমি 1996 আন্দোলনে এক সময় ছাত্র শিবিরের সাথে আংশিক যুক্ত ছিলাম। আংশিক যুক্ত এখন সুবিধে মতো বলছেন আংশিক? না, আংশিক ছিলাম বলতে তখন আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি যতদূর শুনেছি যে আপনি পুরোপুরি ছিলেন এবং সামনের কাতারে মিছিলে ছিলেন। মিছিলে ছিলাম। এখন বলছেন যে না, আমি 96 বলছি। 96 যখন অসহযোগ আন্দোলন হয়, রাজাকার স্বৈরাচার হাইজাকার তিন পাগলের আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার বলেছিল কে, খালেদা জিয়া। সেই আন্দোলনে আমি একেবারে মাঠের একজন সৈনিক ছিলাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষে। কিন্তু এখন আংশিক বলার কেমিস্ট্রিটা আংশিক বলে আমি তো নিয়মিত ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম না, এই জন্য আংশিক বললাম আর কি। আচ্ছা, কিন্তু আপনি জামাতপন্থী। এখানে আপনি যদি বলতে যান সত্য অপকটে স্বীকার করতে হবে। আমার তো মনে হয় আপনি জামাতপন্থী নন, আপনি ইসলামপন্থী নাকি? আমি বাস্তবতা বলতে আমি যেহেতু আপনার দলের নাম পন্থী, যেহেতু আপনার দলের আমি সত্য হক পন্থী, যেহেতু আপনার দলের নাম হচ্ছে মুসলিম সমাজ এবং আপনি ইসলামপন্থী, এটা মানে অকপটে স্বীকার করা যায়। আমরা সবাই যারা মুসলমান তারা সবাই ইসলামপন্থী হতে হবে, কারণ আমার ধর্ম নাহলে অস্বীকার করা হয়ে যাবে। আর সেই হিসেবে আমি মনে করি যে আপনি ইসলামপন্থী, কিন্তু আমি কখনো বিশ্বাস করি না যে আপনি জামাতপন্থী। না, আমি তো সত্য হক পন্থী, আমি তো একবারই বললাম। সেখানে যদি জামাতের আদর্শের সাথে সত্য হকের আমার আদর্শ মিলে কেউ আমাকে বলতে পারে জামাত, সেখানে তো বলার আমি কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ। আপনি একসময় বললেন যে তারপরে আমি আসতে আর জামাতের সঙ্গে বা ছাত্র শিবিরের সঙ্গে কানেকশনটা কমিয়ে দিলাম। কেন কমিয়ে দিলেন? কানেকশন কমিয়ে দিলাম বলতে আমি তখন আমার বেসিক্যালি আমি দেশের বাইরে চলে যাই। কোন দেশে? সৌদি আরবে চলে যাই। আচ্ছা, সৌদি আরবে ছিলাম, তো সেখানে কিছুদিন থাকার পরে আবার এসে লেখাপড়ার কাজ শুরু করি। তো করলো পলিটিক্সের সাথে আমি যুক্ত ছিলাম। সৌদি আরব থেকে অনেক টাকা নিয়ে আসলেন? না, আমি খুব বেশি ছিলাম না, 1 বছর ছিলাম মাত্র সৌদি আরবে। তো সেখানে আমার কার্যক্রম চলছে, যেহেতু পলিটিক্স করে অভ্যস্ত, যেখানে যাবো সেখানে। জামাতের কোন ধারণাটা আপনার কাছে বিভ্রান্তিকর মনে হয়েছিল বলে আপনি জামাতের সঙ্গে কানেকশনটা মানে স্তীমিত করে দিয়ে নিজেই একটি দল করলেন? না, জামাতের সাথে সম্পর্ক স্থাপিত বলতে এখানে নিজে দল করার বিষয় আমার আসলে ব্যক্তিগত বিষয় হলো কি, আমি আন্দোলন সংগ্রামে আমি অহিংস বিষয়টা আমি সমর্থন করি। আচ্ছা, সহিংস শব্দটা আমি বিশ্বাসী না। আচ্ছা, আমি একজনের অপরাধে আরেকজনকে দায়ী আমি করি না, কখনোই না। আচ্ছা, তাহলে কি জামাত কি সহিংস কোনো কাজ করেছিল? জামাত সহিংস কাজ আমার জানা মতে আমি দেখিনি। তো অনেক সময় আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধরনের লোকজন থাকে। তো আপনি যে বললেন যে আমি অহিংস পছন্দ করি, তাহলে সহিংসতার বিরুদ্ধে যে আপনার যে মানে আপনার যে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, সেরকম সহিংসতা কি জামাতের কর্মকাণ্ডে দেখেছেন কিনা? না, আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামাতের সাথে ছিলাম। বিশেষ করে আপনারা যে কাদের মোল্লা সাহেবের ফাঁসির সময় বা যে নেতাদের হত্যা হলো মতিউর রহমান, আমি প্রত্যক্ষে একজন আন্দোলনের রাজপথের সৈনিক ছিলাম। প্রতিটা মিছিল মিটিং এ আমি ছিলাম। আপনারা এখন যদি সংগ্রাম পত্রিকা দেখেন, তন্ত্র সংগ্রাম একমাত্র নয়া দিগন্ত সংগ্রাম এই নিউজ করতো জামাতের, অন্য কোনো পত্রিকা তো জামাতের নিউজ হইতো না। ওইখানে দেখবেন যে পত্রিকা এখন আমার ছবি আছে মিছিল, প্রথম সারিতে আপনি, প্রথম সারিতে কে ব্যক্তি? মাসুদ হোসেন। আছি।
কিন্তু তারপরে আপনি জামাতের মিছিল থেকে গাড়ি ভাঙচুর হলো এরকম দৃশ্য দেখে তারপরে কি যেন বলছিলেন। জন যে দুষ্কৃতিকারী দুই একটা হয়তো মিছিলে ঢুকে কিছু গাড়ি টাড়ি ভাঙচুর করেছে টুকটাক। আমার কাছে বিষয়টা ভালো লাগে না, আপনার কাছে খারাপ লেগেছে? খারাপ লেগেছে। জামাতের মিছিল থেকে গাড়ি ভাঙচুর কেন করা হবে? কেন করা হবে? এই জন্য আপনি জামাতের সঙ্গে কানেকশন কমে দিয়েছেন? আমি আস্তে আস্তে কানেকশনটা কমিয়ে দিয়েছি, পরে আমি ব্যক্তিগত দল নিয়ে অগ্রসর হইলাম। এই গোপন রহস্যটা পলিটিক্স ক্লাবের মুখোমুখি আপনি স্বীকার করলেন অকপটে। এখন আপনার মুসলিম সমাজ নিয়ে এগিয়ে যাওয়ার পালা। যে আমার মুসলিম সমাজ হলো অহিংস, সেই সঙ্গে অহিংস গণ অভ্যুত্থান সম্পর্কে আপনার ধারণা আছে? ওই যে আপনি যে মোস্তফামিনের অহিংস গণ অভ্যুত্থান করছেন, ওটা তো একটা ব্লাফ পলিটিক্স। অহিংস ব্লাফ পলিটিক্স, মানুষকে মানে জাতিকে ধোকা দেওয়ার একটা পলিটিক্স উনি করেছে, কিন্তু উনি তো অত্যন্ত ভালো কলোনি পেয়েছে, তো ওনার ওটা কার্যকর ছিল না। কিন্তু উনি তো অত্যন্ত ভালো মানুষ। উনি একবার ভিসা মুক্ত আন্দোলন করেছিলেন আমাদের দেশের বেকার সমস্যার সমাধানের জন্য, সবাই যাতে ফ্রিলি দেশের বাইরে যেয়ে কাজ করতে পারে। উনি এক বাড়ি থেকে টাকায় পাচার হয়ে যাওয়া টাকা এনে দেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিনা সুদে যাতে সবাইকে ঋণ দেওয়া যায় সেই ব্যাপারে আন্দোলন করছিলেন। সেখানে আপনি ব্লাফ বলছেন কেন? ব্লাফ বলবো বলেছি এই কারণেই, উনি যে কনসেপ্ট নিয়ে আপনার মানুষের কাছে গেছে যে প্রফেসর ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতায় আইছে, যে আপনারা বিনা সুদে আপনাদেরকে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিবে। এখন এই বিষয়ে কি ক্যালকুলেশন তো ঠিক ছিল, যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে সেই পরিমাণ টাকা যদি একটা সংস্থার অধীনে আনা যায় সরকারি তত্ত্বাবধানে, সেই সংস্থা তাদেরকে ঋণ দিবে, এটা তো উনি বলেছেন। সেই সংস্থা তো এটা তো সরকার সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। সরকারকে পাশ করানোর জন্যই তো লোকজন দিয়ে আকতি মিনতি করার জন্য লোক আনছিলেন। না, আকতি মিনতি করার জন্য তো লোক আনার এখন কোনো প্রয়োজন ছিল না, সরকার দখলের জন্য তো আনছিলেন না। এখন ওনার যে পরিকল্পনাটা তো ছিল ভিন্ন। কিন্তু পরিকল্পনাটা মানে ভুল ছিল না, পরিকল্পনার মধ্যে ভ্রান্তি থাকতে পারে। আপনি বলতে পারেন ভুল আর ভ্রান্তির মধ্যে পার্থক্য কি? মানে ওনার পরিকল্পনার উদ্দেশ্য সঠিক ছিল, কিন্তু পরিকল্পনার সময়টা ঠিক ছিল না। না, আসলে এটাই আমি আপনার সাথে একমত। এটা যদি শেখ হাসিনার সময় হতো তাহলে এটা অপকটে মেনে নেওয়া যেত, এবং তাতে এক ঢিলে দুই পাখি মারা যেত। এক ঢিলে দুই পাখি, আজকে উনি হিরো থাকতো। এখন উনি কারণ ওই সময় বেশি লোকজন সমাগম করলে বরং হিতে বিপরীত হতো না, জিনিসটা ফেভারে যেত, উনি হতেন হিরো। কিন্তু সরকার, নতুন সরকার আসার পরে লোক সমাগমে ভয় পেয়ে গেছে নাকি কিন্তু সরকার? না, এখন হলে 5 আগস্টে যখন শেখ হাসিনা পলায়ন করছে, একটা অভ্যুত্থান হয়ে গেছে, তো সেখানে আবার অহিংস কোনো অভ্যুত্থান থাকে কিভাবে? গণ অভ্যুত্থানটা অহিংস, এটার মানেই হচ্ছে যে কোনো মারামারি কাটাকাটি হবে না। এই অর্থ আপনারা বুঝছেন না? না, এই অর্থটা ছিল 5 আগস্টের আগে। আচ্ছা, 5 আগস্ট আমাদের বাংলা বোধ একটা কথা আছে যে শীতকালের ওয়াজ যদি গরমকালে করে ওই আজ কেউ খায় না। না, তবে কিছু ওয়াজ তো আছেই যেটা মৌসুমী, মানে যেটা মৌসুমে করতে হয় না, যেটা সবসময়ের জন্য ওয়াজ, তাই না? আপনার মানুষের দারিদ্র, অভাব, অনটন, মানুষের কষ্ট, মানুষের পুঁজি নাই, ব্যবসা করবে টাকা নাই, সেটা তো আর শীতকালের না বা গরমকালের না, এটা তো সার্বজনীন সমস্যা। সে মানুষের পুঁজির যোগান দেওয়ার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। আপনি জানেন যে কিছুদিন মোস্তফা আমিন গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগেই বাকুতে কপ মানে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন কপ সম্মেলনে। সেখানে উনি বলেছিলেন যে ঋণ পাওয়া মানুষের নাগরিক অধিকার, এবং সেটা নিয়ে আমরা প্রোগ্রামও করেছিলাম, এবং সেই ঋণটা সরকারের প্রতি অনুরোধ করেছিলেন জনাব মোস্তফা আমিন। উনি বলেছিলেন যে আপনারা এই একটা সংস্থার অধীনে এনে, বাইরে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে এনে একটা সংস্থার অধীনে এই হতদরিদ্র পুঁজিবঞ্চিত মানুষকে ঋণ দিন। এই আবেদনটাকে মানে ভিন্ন পথে প্রবাহিত করবে কারা? হলুদ সাংবাদিকতা, নাকি রাষ্ট্রের যেই গোয়েন্দা বিভাগ বা রাষ্ট্রের যেই ইনফরমেশন লাইন এখানে কি বিভ্রান্ত করে দিল কিনা? না, এখানে বিষয় হলো বুঝতে হবে একটা জিনিস, যে সরকার বিভিন্ন সংস্কার কমিটি করেছে, নির্বাচন কমিশন সংস্কার কমিটি করেছে, সংবিধান সংস্কার কমিটি করেছে, অর্থ সংস্কার করেছে। তো এই কমিটিগুলো কেন করেছে? মানুষের কল্যাণে করেছে, আমাদের কল্যাণে করেছে। কিন্তু কমিটিগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে? হ্যাঁ, আমি বলি, এখন ওনার যদি কোনো প্ল্যান থাকে, ওনার এই প্ল্যান দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক
ঢাকা সিটিতে আইনে এটা বিশৃঙ্খল সৃষ্টি করাটা এটা নিশ্চয়ই চক্রান্ত, এটা যে কেউ বুঝবে। নাম্বার 1। এখন উনি যদি এটা এইভাবে না করতো, ওনার যদি ভালো কনসেপ্ট, উনি সেখানে অর্থ উপদেষ্টা আছে, ওনার সাথে উনি পরামর্শ করতে পারতো, ওনার কনসেপ্টটা শেয়ার করতে পারতো যে এই কনসেপ্টগুলো আপনারা অগ্রসর হন, এই পরামর্শগুলো আমি দিলাম, তাহলে তো আজকে এই পরিণতি হয় না। এখন উনি করছে, এটা না করে বাইদিবে আমি শুনতেছি, বিশেষ করে আমি শাহবাগ থানার ওসির কাছেও আমি এদিন গিয়েছিলাম একটা বিশেষ ইয়েতে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম এই বিষয়ে। উনি বললো যে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, উনি এটা সরকারকে বিভ্রান্তি করার জন্যে ওনার একটা চক্রান্ত এখানে ছিল। কিন্তু আমার মনে হয় যে কথাটা সঠিক নয়, কেননা যে উনি ব্যক্তি জীবনটায় অনেক নিজের অর্থ খরচ করে মানুষের জন্য কাজ করেছেন, এটা বুঝতে হবে। এবং উনি একজন নির্লোভ মানুষ ছিলেন, এটা কিন্তু প্রমাণিত সত্য কথা। এবং আপনি প্রয়োজনে ডক্টর কামাল হোসেনের কাছে জিজ্ঞেস করবেন, বা আরও অনেকেই আছেন। উনি অনেক প্রচার বিমুখ মানুষ ছিলেন, এখনও আছেন। উনি অনেক সাদা মানুষ এবং উনি মানুষের জন্য কাজ করছেন। উনি এত বড় দুর্নীতিবাজ মানুষ তা কখনো বিশ্বাসযোগ্য না। আচ্ছা, উনি যদি এই লোক সমাগমটা যদি ডক্টর ইউনূসকে সংবর্ধনা দেওয়ার জন্য আনতেন, তাহলে কি উনি গ্রেপ্তার হতেন? না, এখানে তো ডক্টর ইউনূসকে সংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোক তো দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে আনার প্রয়োজন নাই। 1 নাম্বার কথা। আপনি যেটা বলছেন, আমি তো জেনে উনি একজন স্বৈরাচার। কেন? ওনার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, আমি প্রকাশ্যে দেখেছি, ওই মোস্তফা আমিন সাহেবের প্রেস ক্লাবে। উনি এই প্রেস ক্লাবে ধরেন এই সামনের সারিতে অন্তত আপনার হলো 10 থেকে 12টা চেয়ার। উনি এই যে এতজন বিভিন্ন পার্টির নেতাদেরকে দাওয়াত দিলেন, উনি একাই একটা চেয়ারে বসে, আমরা সবাই সামনের সারিতে বসে ওনার বক্তব্য শুনতেছি। আচ্ছা, তো এই যে বিষয়, উনি তো কি বলবেন, আপনি যেটা বললেন ওই সাদা মনের মানুষ, তাহলে এটা সাদা মনের হইলো কিভাবে? এই যে আপনার এতজন সিনিয়র নেতা, বিভিন্ন পার্টির চেয়ারম্যানরা লম্বা সারিতে বসা, আর উনি এক চেয়ারে বসে ওনার বক্তব্য আমরা শুনবো। না, এখানে কিছু টেকনিক্যাল ভুল থাকতে পারে। যে ওনার ধারণা ছিলেন যে আরও কিছু সিনিয়র নেতারা আসবেন, তাদের জন্য সিট বরাদ্দ রাখা উচিত। যদিও এটা অন্যেরা হয়তো আরেকটু অন্যভাবে হ্যান্ডেল করতেন, তারা হয়তো বা এটা অন্য সেকেন্ড ম্যান বা থার্ড ম্যানকে দিয়ে হ্যান্ডেল করাতেন, যে এই আসনগুলো একটু ফাঁকা রাখতে হবে, এখানে আরও কিছু সিনিয়র লোকজন আসবেন। হয়তো উনি নিজেই এটা করতে গিয়ে লেজে গুবরি হয়েছে, এটা তার সিস্টেমের ভুল হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তো উনি অত্যন্ত চমৎকার। না, আমরা তো যতটুকু আমি দেখেছি অনেক, ওই পর থেকে উনি আর আমাকে যত প্রোগ্রামে দাওয়াত দিত, আমি আর কোনো প্রোগ্রামে যাইনি। কারণ আমি দেখছি হয়তো আমি এখানে না, আমার এখানে যে ওই চেয়ারে বসতে হবে তা না, আমার থেকে অনেক সিনিয়র না তারা ছিল, তাহলে উনি ওইখানে নিজেই মাতবর, নিজেই সব। আপনি কি ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে অপছন্দের তালিকা এনেছেন? না, আমি ব্যক্তিগত এখানে আক্রোশ না, আমি যখন বুঝলাম যে উনি এককভাবেই সবকিছু করতে চায়, অন্য কাউকে হিসাবে রাখতে চায় না, তাহলে 18 সালের নির্বাচনের আগে কিন্তু একবার বড় একটা প্রোগ্রাম হয়েছিল ঐক্য ফ্রন্টের। সেই প্রোগ্রামের পুরো নেতৃত্বে ছিলেন তখন মোস্তফা আমিন, এবং মোস্তফা আমিন কিন্তু তখনও ওই ঐক্যফ্রন্ট ছেড়ে আসেননি। তার আগের মিটিংয়ের কথা বলছি, তখন উনি পুরো লিডিংয়ে ছিলেন, এবং সেখানে উনি মঞ্চে কেউ মানে খুব পরিশ্রমী নেতারা যারা আমাদের সঙ্গে ভলান্টিয়ার লেভেলে ছিলেন, অনেককেই মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিলেন। তো তারপরেও ব্যক্তিগতভাবে আমি হতাশা বোধ করিনি যে কোনো একটা প্রতিষ্ঠানের যে কোনো একটা অনুষ্ঠানের মানে অর্গানাইজ করতে গেলে অনেক সময় মাথায় কাজ করে না। অনেক সময় তার নিজের আলোচনা অনুষ্ঠানেও দেখা যাচ্ছে যে কেউ কথা বলাতে কাউকে থামিয়ে দিয়েছেন। এটা ওনার হয়তো সিস্টেম ইঞ্জিনে ভুল থাকতে পারে, বাট কোনো ব্যক্তিগত পর্যায় থেকে উনি খুবই চমৎকার মানুষ এবং খুবই আদর্শিক এবং নির্লোভ মানুষ, এটা স্বীকার করতে হবে। উনি দেশের মানুষের পুঁজির যোগান দিতে গিয়ে এবং দেশের খেটে খাওয়া না খেয়ে থাকা মানুষের কল্যাণের কথা চিন্তা করে উনি নিজের বহু জমি বিক্রি করে দিয়েছেন। উনি বিষামুক্ত আন্দোলন থেকে শুরু করে এখন মানুষের পুঁজি যোগান দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের কানেকশন করেছেন। ওনার ব্যক্তিগত টাকা পয়সার হিসাব কিন্তু কখনোই আমরা জানতে চাইনি, কিন্তু উনি বহু জমি জমা বিক্রি করেছেন। কিন্তু এর জন্য উনি সরকার ফেলে দেওয়ার জন্য এত লোক ঢাকায় আনবেন বা এনেছেন, এরকম বিষয়টা বিশ্বাস হওয়ার মতো না। আপনি কি বলবেন? না, আমি মনে করব যে উনি আপনার বক্তব্য, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অত চিনি না, ওনার সাথে আমার অত সম্পর্ক নেই। ওনার সাথে আমার ফেস টু ফেস 2 দিন আলোচনা হয়েছে। একদিন ওনার অফিসে প্রথম আলোর একজন সাংবাদিক ছিল, আর আমি 3 জন ছিলাম, এইভাবে একদিন কথা হয়েছে। কিন্তু আমার যতটুকু মনে হয়েছে
যে শস্যের ভিতরে ভূত থাকে, হয়তো বা থাকে। হ্যাঁ, শস্যের ভিতরে ভূত থাকে। আমি ব্যক্তি ভূতের মধ্যে শস্য থাকে। হ্যাঁ, এখন আমি বিষয়টা অনুধাবন করতে পেরেছি, আপনার কতটুকু জানি না আমি করতে পেরেছেন কিনা। আমি বুঝতে পেরেছি যে না, ওনার ভিতরে আমি যেটা ভাবতেছি এরকম কিছু হবে না, যার কারণে আমি রিপ্লাই ওনার সাথে যোগাযোগ করি নাই, ওইখানে আমি ইতি টেনেছি। আমার আবার আল্লাহর রহমতে একটা, আল্লাহর অশেষ রহমত, আমি অনেক কিছু আল্লাহ আমাকে দান করেন যে আমি বুঝতে পারি মানুষ দেখলে যে এর মাধ্যমে কতটুকু কি আছে। আপনি যেটা বললেন ঐক্য প্রক্রিয়া, ঐক্য ফ্রন্ট, এই ঐক্য ফ্রন্টে তো আমিও ছিলাম। আচ্ছা, সেই সময় শুরুতেই রাজশাহীর হাবিব ভাইরা সহ, হাবিব ভাই আমাকে ইনভাইট করে নিয়ে গেছিল, আবার সৈয়দ হারুন এরা ছিল। সৈয়দ হারুন তো ওনার সাথে গ্রেপ্তার আছেন। হ্যাঁ, গ্রেপ্তার আছে। তো সৈয়দ হারুনের দেখেন চরিত্র, দেখেন সৈয়দ হারুন নিজে সারা বছর বলছে যে সে সরকার বিরোধী, কিন্তু নির্বাচনের সময় এও শোনা যাচ্ছে সৈয়দ হারুন তার দল থেকে বেশ কয়েকজন নমিনেশন দিয়ে টাকা টোকাও নিছে। এরকম মানে এইভাবে কি প্যারামিটার দিয়ে আপনি চরিত্র মাপেন আমি জানি না। আমি তো জানি যে সৈয়দ হারুন অত্যন্ত চমৎকার মানুষ। উনি হয়তো কাঁঠালের বা আমের কোনো সঙ্গে স্বাদ না, মানে একটা মার্কা নিয়ে কাউকে কাউকে হয়তো নির্বাচিত করতে চেয়েছিলেন, কিন্তু সে সরকার, ওনার সোনার বাংলা পার্টি কিন্তু সরকার বিরোধী, এ কথা অনস্বীকার্য। হয়তো তারপরে উপলব্ধি থেকে উনি কিন্তু নির্বাচনে যাননি, অতএব ওনাকে নির্বাচনে যাওয়ার দায়ে দোষী করা যাবে না। না, উনি যাবে না, আবার ওনার দল থেকে অন্যদেরকে নির্বাচনে আপনি যাওয়ার জন্য প্রলুব্ধ করবে। আমার দল থেকেও একজন, আমার যে প্রেসিডেন্ট মেম্বার ছিল, উনি আমাকে বলল যে আমি মতিঝিল থেকে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করব, মুন্সিগঞ্জ বাড়ি। আচ্ছা আচ্ছা। তো ওনাকে নাকি, উনি কেমনে কেমনে শুনছি এসবির সাথে ওনার ভালো রিলেশন হয়েছে, এসবি নাকি বলছে উনি এমপি হইব, সেই ওনার আত্মীয় নাকি, ওনার বাড়ির পাশে মুন্সিগঞ্জে আগে যে এসবির চিফ ছিল যে মাহবুব সাহেব, তো এই ভদ্রলোক নাকি ওনার কিভাবে আত্মীয় নাকি, ওনারা নাকি বলছে যে আপনি নির্বাচন করেন, আপনার এমপি বানাবো। কারণ উনি আইসা আমার কাছে বলতেছে যে আমি তো নির্বাচন করব, এই অবস্থা, আমার এমপি কনফার্ম মুসলিম সমাজ থেকে। তখন আমি বললাম যে আমরা তো মুসলিম সমাজের সিদ্ধান্ত হলো আমরা নির্বাচনে যাব না, শেখ হাসিনা যতদিন এই স্বৈরতান্ত্রিক কায়দায় ক্ষমতায় আছেন, আমরা শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে যাব না। তারপরে উনি আমাদের কথা যখন বাইলেট করলেন, আমরা ওনাকে বহিষ্কার করে দিই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন একটা নির্বাচনের আগে সবার গরম গরম অবস্থা, সবার কাছে ফোন আসে, সবার কাছে টাকার অফার আসে, ঠিক এমনই এক সময়ে কোনো এক বিকেলে আমার কাছে ফোন এসেছিল কোনো এক অজ্ঞাত নাম্বার থেকে, এবং আমার সামনে তখন সেই সৈয়দ হারুন ছিল এবং মাহবুব রহমানও ছিল। তো তাদের সামনে এই ফোনটা এসেছিল এবং বেশ বার্গেনিং হচ্ছিল, 20 থেকে 50 লাখ টাকা পর্যন্ত আমার কাছে অফার এসেছিল ক্যাশ টাকার। আমি জানি না এই ফোনটা ভুয়া ছিল কিনা, তবে অনেকেই বলছে যে ফোনটা ভুয়া ছিল না, ঠিক জায়গা মতোই উপরের লেভেল থেকে আমাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কারণ তারা চিন্তা করেছিল যে এই গ্রিন পার্টির চেয়ারম্যান অন্ততপক্ষে মুখরোচক কিছু কথা বলেন এবং তাকে দিয়ে সামনে ইলেকশনের প্ল্যাটফর্মে দাঁড় করানো, যেহেতু এখন টুকিয়ে পাওয়া যাচ্ছিল না কাউকে নির্বাচনে আনার জন্য, সেরকম একটা ছোট অপশন থেকে আমাকে অফার দেওয়া হয়েছিল 50 লাখ টাকা, কিন্তু আমি সেই অফারটা গ্রহণ করিনি। এখন এরকম অফার হয়তো অনেকের মানে লোভ সামলাতে হয়তো অনেকে পারতো না। আপনি কার কার কথা বলছেন আমি ঠিক জানি না, সোনার বাংলা হারুন হতে পারে বা অন্য কোনো কেউ হতে পারে, তবে যারা যারা নির্বাচন করেননি তাদেরকে আপাতত ওই পাল্লায় মাপা ঠিক হবে না। না দেখেন, আপনি আর একটু বলি, এই যে আমাদের ফয়েজ ভাই, আমার সামনে আমি দেখছি বাংলাদেশ কংগ্রেসের ব্যানার নিয়ে যাচ্ছে, ফয়েজ ভাই পল্টন মোড়ের কোণে। ফয়েজ ভাই কই যাচ্ছেন? কালকে তো মিটিং আছে ব্যানার নিয়ে। কিন্তু আমি তো জানি ফয়েজ ভাই অত্যন্ত চমৎকার মানুষ এবং উনি নির্লোভ বটে, এবং উনি এটা আমি বিশ্বাস করতে পারছি না। আপনি ফয়েজ ভাইকে ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে তো আপনার ক্লিয়ার হবে। আমার সাথে তো কোনায়, পল্টন মোড়ে কোনায়, উনি কি ডাবের মার্কা নিয়ে দৌড় মারছে? ডাব মার্কা নিয়ে দৌড় মারছিল। উনি মির্জা আজমের অফিসে মিটিং করেছে, জিজ্ঞেস করেন মির্জা আজমকে জিজ্ঞেস করেন, তাহলে তো মির্জা আজমের সঙ্গে মিটিং করেছে। হ্যাঁ, মির্জা আজম তো ডাব মার্কা নিয়ে, মানে আওয়ামী লীগের মির্জা আজম নাকি এই যে স্বাধীনতা পার্টির মির্জা আজম? আমি তো জানি কুমির, আমি নামগুলো বলি আপনাকে, দেখেন একটা বাংলাদেশের স্বাধীনতা পার্টি তো ফয়েজ ভাইয়ের পার্টি, আর এই মির্জা আজমের পার্টি হচ্ছে স্বাধীন পার্টি। ও আচ্ছা, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল, তারপরে হলো দীপু মির, মির্জা আজম, আমাদের ফয়েজ ভাই, এরা সব মির্জা আজমের অফিসে মিটিং করেছে নির্বাচনে যাওয়ার, এবং তারা এই যে প্রেস ক্লাবের বড় হলে এখানে তারা তাদের প্রার্থীদেরকে কার কতজন প্রার্থী, এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ ফয়েজ ভাই তো নির্বাচন করেননি। নির্বাচন পরে করছেন, করেন নাই, কিন্তু আপনি অসত্য কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনি ফয়েজ ভাইকে জিজ্ঞেস করেন এ ব্যাপারে।
আপনি আর কোথায় তাকে দেখেছেন? আমি তো বললাম এমনি ব্যানার নিয়ে যাচ্ছে, আমি বললাম ফয়েজ ভাই ব্যানার নিয়ে যাচ্ছে হয়তো তাকে তো ব্যানার বানাতে দিচ্ছে, একটু ব্যানারটা বানাই দেন। পরে ফয়েজ ভাই কি বলবে, বলার কিছু না, নাই। উনি এমন হতে পারে যে উনি হয়তো অনেক সময় হেল্প করে, অনেকে ব্যানার ট্যানার বানাই দিতে পারেন। আপনি ব্যানার নিয়ে যাচ্ছেন বলে তাকে দোষারোপ করছেন। উনি কি ডাব মার্কা নির্বাচন করছে? জিজ্ঞেস করেন ওনাকে, ওনাকে জিজ্ঞেস করবো, উনি তো ডাব মার্কা নির্বাচন করে নাই হ্যাঁ। ফাইনালি, আমি তো ডাবের থেকে উনি যে অর্থ করে নিছে কি নাই নাই এই ব্যাপারে ওনাকে জিজ্ঞেস আমি তো করতে দীর্ঘদিন ওনার অফিসের সাথে ওখানে বসতাম, আমার অফিস হওয়ার আগে। আমি তো এরকম কোনো ঘটনা সাক্ষী না। আপনি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে তো হয় না, ওনাকে কেউ না কেউ জিজ্ঞেস করেছে, উনি বলছে যে না এরকম তো কোনো ঘটনা সত্যি না। আপনি তো মির্জা আজমকে আর দীপু মিলে জিজ্ঞেস করেন। আপনি উল্টো পাল্টা কথা বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন তাকে। আপনি যে দীপু মিলকে জিজ্ঞেস করেন, ফয়েজ সরি এই মির্জা আজমকে জিজ্ঞেস করেন স্বাধীন পার্টি, তারপরে কংগ্রেস লিডারকে জিজ্ঞেস করেন। কিন্তু আমি তো জানি যে ফয়েজ ভাই তো এসএসপির সমন্বয়ক এবং উনি সরকার বিরোধী কার্যক্রমে মাঠে ময়দানে মিছিলে ছিলেন এবং ওনার অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। নির্বাচনের সময় হয়তো বা কিছু কাউকে হয়তো অনেকেই আছে তারা নির্বাচন করবেন, যেহেতু ফয়েজ ভাই অত্যন্ত সাদা মনের মানুষ এবং তার সঙ্গে অনেকের সঙ্গে কানেক্টিভিটি আছে, সেই কারণে হয়তো ভিন্ন মতের ভিন্ন কারণ হয়তো নির্বাচনে দাঁড়ানোর জন্য সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ নির্লোভভাবে এবং এখানে কোনো দুর্নীতির গন্ধ নেই বলে আমি মনে করি। আপনি যদি কাউকে অন্যায় করতেছে, অন্যায়কে যদি সহযোগিতা করেন, অন্যায়কারী আর অন্যায় যে সহায়তা করবে একই অপরাধ, একই অপরাধ। এটা কোন আয়াতে আছে? আপনি প্রত্যেকটা আয়াতে দেখেন, প্রত্যেকটা আয়াতে একই কথা লেখা, ক্লিয়ার কথা। এটা তো আমি একটা রবীন্দ্রনাথের একটা যে করবে এবং যে সহযোগিতা করবে, ধরুন একটা আমরা দুজন বন্ধু, আমি একটা এইভাবে আমরা ধরুন দুজন বন্ধু, আপনি একটা অন্যায় করতে চাচ্ছেন, আমি আপনাকে সহযোগিতা করেছি, অপরাধটার জন্য সমান হবে। আচ্ছা আচ্ছা, এই যে একটা কবিতা আছে না, অন্যায় যে করে অন্যায় যে সহায়, এটা কার কবিতা? এটা আমার স্মরণ নেই। এটা তবে তিনও সমদহে এরকম একটা আছে। তবে কোরআন শরীফের মধ্যে আছে যে অন্যায় করা ব্যক্তি এবং অন্যায় সহে যাওয়া ব্যক্তি অন্যায় সহায়তা করে। ও আচ্ছা, কবিতা আছে অন্যায় যে করে অন্যায় যে সহে, আর এখানে অন্যায় যে করে এবং অন্যায় যে সাহায্য করে। সাহায্য করা তো অন্যায়কারীর মধ্যেই, অন্যায়কারীর ভিতরে, বরং অন্যায় সহ্য করাটাও অপরাধ। তো আমার ধারণা যতটুকু যে না এরকম কোনো অন্যায় ফয়েজ ভাই করেননি। উনি একজন বিখ্যাত শ্রমিক নেতা এবং ওনার অবদান অনেক, এবং আমি নিজে দেখেছি এই যে 5ই আগস্টের আগে মাঠে থাকতে দেখেছি এবং আন্দোলন সংগ্রামে, এবং উনি পরবর্তীতে আনসার আন্দোলন দমানোর জন্য মাঠে নেমেছিলেন এবং ওনার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে উনি কংগ্রেসের ডাব মার্কা, হ্যাঁ ডাব মার্কা সম্পর্কে আমরা জেনেছি যে তারা নির্বাচনে গিয়েছেন তাদের নিবন্ধন রক্ষা করবার জন্য, কারণ নিবন্ধন হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। এটা একটা হতে পারে কি নিবন্ধন হুমকির ভিতরে পড়েছে, কারণ ডাব মার্কা কংগ্রেস কিন্তু সবসময় বরাবরই কিন্তু একটা কি বলে সৃজনশীল রাজনীতি করেন এবং ওনারা বলেন যে কি বলে ওরা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, ওরা কিন্তু শেখ হাসিনার দোষর ছিল না, নির্বাচন করেছিল। আমি আপনাকে বলি, ওনার যে চেয়ারম্যান রেজাউল সাহেব, ওনার ওয়াইফ তো আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি ছিল। ওনার ওয়াইফ থাকতে পারে, ওয়াইফ আর স্বামী তো আরেক জিনিস। না না না, এরকম তো আন্দালিক পাত্র আত্মীয় আওয়ামী লীগ আছে। আপনি উল্টো পাল্টা বলে রাজনৈতিক পলিটিক্স ক্লাবে আপনি কথা বলছেন, কিন্তু আপনি মিস ইন্টারপ্রেট করছেন। দেখেন আন্দালিক পাত্র আত্মীয় স্বজন তো আওয়ামী লীগ, আত্মীয় স্বজন ভিন্ন কথা, কারণ ওয়াইফ নিজে আওয়ামী লীগের এমপি সংরক্ষিত মহিলা। শমসেরের ছেলের নাম কি? ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের আত্মীয় স্বজন আওয়ামী লীগ নেই? আপনি কেন কংগ্রেসের চেয়ারম্যানের স্ত্রী আওয়ামী লীগের এমপি, আর আপনি বলবেন যে ওনাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই? ওনাদের কতগুলো মিটিং এ দেখবেন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা এসে বক্তব্য রেখেছে। হয়তোবা তখন সরকারের কাউকে এনে তার দলের একটু গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওনারা সরাসরি সরকারের আওয়ামী লীগের দোষর ছিলেন না, কারণ ওনারা সবসময় একটি গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু সংস্কৃতি। আপনাকে একটা কথা বলি, ওনাদের যে স্ক্রিপ্টগুলো দিচ্ছেন না বিভিন্ন নির্বাচন কমিশনে, জি স্ক্রিপ্টগুলো পাঠাইছে না নির্বাচন কমিশনে, যে কি কি সংস্কার হাবিজাবি বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা সরকারের এজেন্সির হাত দিয়ে করা। আমি ক্লিয়ার, অপকটা আপনি ইয়ারকে জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ করে দেবেন। সরকারের এজেন্সির কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারা ম্যানিফেস্টো দিয়েছে। তাহলে এটার কোনো তথ্যসূত্র আছে আপনার? আপনি দেখেন ওনাদের বস ছিল যে মাহবুব সাহেব, আগে যে পলিটিক্যাল ডিআইজি, আচ্ছা আচ্ছা, এডিশনাল আইজিপি ছিল। আচ্ছা, তার সঙ্গে দেলোয়ার সাহেব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, শুধু দেলোয়ার নয়, আপনার ইয়ারুল সাহেব এবং রেজাউল সাহেবের ভালো সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা,
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কংগ্রেস আহ, কংগ্রেস তো কংগ্রেস কারা বানাইছে? কংগ্রেস ওনার হাত দিয়ে করা। না, কিন্তু- আমি যে লোকটার নাম বললাম না, উনি কংগ্রেস বানাইছে। উনি তারপরে ওনার অনেকগুলো ছোট ছোট পার্টি উনি পেট্রন করতেন। না, কিন্তু কংগ্রেস তো একটি রাজনৈতিক দল, তারা রিট করে নিবন্ধন পেয়েছে। আর রিট তাদের হলো তো ভিন্ন সরাসরি বিষয়। দেয় নাই। রিট তো ভিন্ন বিষয়। কই অন্যান্য তো অনেক দল তো রিট করছে, কিন্তু তাদের তো রিট দেয় নাই। জামাত ইসলাম তো নিবন্ধনই বাতিল করে দিয়েছিল, তো তাদেরকে তো দিল না। না, কিন্তু কংগ্রেস তো অনেকগুলো সামাজিক ইস্যুতে মাঠে ময়দানে আছে এবং তারা সবসময় অন্যায় প্রতিবাদ করে। একটা রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছে যুদ্ধ করে, রিট করে, এবং তারা সবসময় বলছে আমরা নির্বাচন করেছি, কিন্তু সেটা হচ্ছে যে এই নিবন্ধন বাঁচানোর জন্য। তো আমরা কি আরো বেশি অনেক সুন্দর সুন্দর আপনি দৃশ্য দেখতে দেখেন, পাই না? আমরা তো এই অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো ছিলাম, এই দলগুলো তো কংগ্রেসের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম নিবন্ধন পদ্ধতি সংস্কারের জন্য। আচ্ছা, করেছিলাম না? তো সেই সময় কংগ্রেস কি করেছে? আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা নিজেরা যায় নিবন্ধনের জন্য আবেদন করেছে। কার সাথে আলোচনা করেছিল নিবন্ধনের জন্য আবেদন করার জন্য কংগ্রেস? তার মানে ওখানে কথা হয়েছিল যে কেউ আমরা আবেদন করব না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাইপাস করে সবাইকে ওনারা নিজেরাই আবেদন করেছে এবং নিবন্ধনও পেয়েছে। এটা তো রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে। প্রথমেই তো তারা আমাদের যারা আবেদন করেন নাই কেন? প্রথমে যারা ছোট ছোট রাজনৈতিক দল ছিল আমাদের, প্রথমেই তো তারা বেইমানি করেছে। বেইমানি করে তারা আগে নিবন্ধনের জন্য আবেদন করেছে। আচ্ছা, তো তাদের কাছে জানি তারা যে আবেদন করেছে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই বিতর্ক তো তাদের কোনো গ্রিন সিগন্যাল ছিল। আমি যত জানি যে তারা একটা সিদ্ধান্ত, আমিও তখন রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি সংস্কার আন্দোলনের সঙ্গে ছিলাম, তো আমি যত জানি আগের পার্টে যারা ছিলেন আর কি, তখন কংগ্রেসের ইয়ারুলদের সঙ্গে সৈয়দ হারুনও ছিল, তখন একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আসলে নিবন্ধনের জন্য আবেদন করব না। কিন্তু পরবর্তীতে আমি যদি অভিযোগ শুনলাম, পরবর্তীতে দেখা যায় ঠিকই কংগ্রেস আবেদন করেছে, অনেকেই বিভ্রান্ত হয়ে আবেদন করেনি। তো আমি এটাকে এখন পর্যন্ত ওইভাবে দোষের দেখবো না, কারণ এটা তো রাজনৈতিক স্ট্র্যাটেজি। আপনি মনে করেন যদি অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে বেইমানি করতে পারে, তাহলে রাষ্ট্রের সাথে বেইমানি করতে পারবে না? এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে। না, আপনি যদি প্রথমে আপনি যে বন্ধুদেরকে নিয়ে আপনি একটা আন্দোলন সংগ্রাম করতেছেন, আচ্ছা, সেই বন্ধুদের সাথে আপনি আগে বেইমানি করেছেন, আচ্ছা, তাহলে আপনার ফিউচার কি? আপনার রাষ্ট্রের সাথে বেইমানি করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা পয়েন্ট। তো তারপরে নিবন্ধন তো তারা পায়নি, কিন্তু নিবন্ধন রিট করে পেতে হয়েছে। এটা কি একটা সরকারের কৌশল ছিল কি? অবশ্যই এটা কৌশল ছিল যে সরাসরি নিবন্ধন দিলে তো অনেককে দিতে হবে, তোমরা একটা সিস্টেমে রিট করো, রিটের মাধ্যমে তোমাকে দিয়ে দেবো, তাহলে আমরা নির্বাচন কমিশনের দায়ভার নিল না। এখন পরবর্তীতে অনেক দলই এরকম নিবন্ধন পেয়েছে যারা রিট করে, কিন্তু সাকিবকে তখন রিট করার পরও দেওয়া হয়নি কেন? হ্যাঁ, সাকিব তো দিবে না, কারণ সাকিব তো বিরোধী শিবিরের রাজনীতি করে। সাকিব তো প্রকৃত শেখ হাসিনার বিরোধী ছিল, কিন্তু গ্রিন পার্টি তো আবেদনই করে নাই, কারণ সিস্টেমের মধ্যে আবেদনই করি নাই। হ্যাঁ, আমরাও তো করিনি। আমরা তো স্টেট বলেছি সিস্টেম চেঞ্জ করো, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছে এবং এই সিস্টেমের পরিবর্তন না হবে। ক্ষমতা হাসিনা চলে যাওয়ার পরেও তো আবেদন করি নাই। এখন তো আবেদনের জন্য এখন হয় নাই, তো সরকার তো কোনো ঘোষণা দেয়নি, নির্বাচন কমিশন তো আবেদনের ঘোষণা দেয় নাই যে অমুক একটা আবেদন নেওয়া হবে। তখন আবেদন চাইবে, আমরা করবো। এখন তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য এই সরকার কাজ করবে, কিন্তু যারা এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে এসে যারা কিছু সংস্কার করে দ্রুততম সময় নির্বাচন দেবেন, এদের মাথায় যদি আবার ক্ষমতায় আসার ভূত ঢোকে, তাহলে তো মুশকিল। আমি মনে করি এই যে ফারুক গণ অধিকার পরিষদে 2 ভাগ হয়ে গেছে না, 1 ভাগে চলে গিয়েছিল, আবার ফিরে আসলো নিজের ঘরে। আসার পরে এই প্রথম আঘাতটা ফারুকের উপর হলো। ফারুক তো প্রথম দেখাই বললো এটা ছাত্রদল করেছে, পরবর্তীতে এটা আবার বলা হয়েছে যে না, ছাত্রদল করে নাই, ওরাই করেছে, যারা হলো এই বিপ্লবী ছাত্র। বিপ্লবী ছাত্র আর বৈষম্য বিরোধী ছাত্র এর মধ্যে কয়েক ভাগ হয়ে গেছে কিনা আপনি একটু জানাবেন কি? না, এখানে একটু ক্ষমতার যখন আপনার একটা গন্ধ পাওয়া যায়, তখন কেউ ক্ষমতা থেকে বঞ্চিত থাকে, সুবিধা থেকে বঞ্চিত থাকে, কেউ সুবিধা ভোগ করে, তখন দেখা যায় নিজেদের ভিতরে একটা ঐক্য ফাটল দেখা যায়। ছাত্রদের মধ্যে একটা শক্তি সৃষ্টি করার জন্য কি ডক্টর ইউনূস কোনো কাজ করছেন কিনা? ছাত্রদের ভিতরে একটা শক্তি ইউনূস কাজ করতেছে কি করতেছে না সে ব্যাপারে আমি বলবো না। মানে ডক্টর ইউনূস কি আবার হাসিনা হয়ে যাচ্ছে কিনা? না, সে ধরনের এই ধরনের সুযোগ ডক্টর ইউনূসের নাই, কেন ডক্টর ইউনূসের কিন্তু পলিটিক্যাল ফিগার না। আপনি দেখেন তাহলে কিছুদিন আগে যে তারেক জিয়ার 4টা মামলা, না আমি শেষ করি, যদি আমি ভাবতাম এটা, যদি ডক্টর ইউনূস
ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারতো। এখন ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে তাদের উপদেষ্টা পরিষদে বসিয়েছে, কিন্তু সবগুলো তো অথর্ব, ব্যর্থ। এগুলো আপনার সঙ্গে আবার দ্বিমত পোষণ করি, আপনি সবগুলো অথর্ব বলবেন কেন? আপনি দেখেন এরা কি কাজ করতেছে আজ পর্যন্ত, এই যে 5-6 মাস হয়ে গেল, এর মধ্যে কেউ অর্জন কি এদের বলেন? কোনটা অর্জন তারা করেছে? আপনি দেখেন এর মধ্যে বিচার বিভাগে কি আনতে পারছে, একটা বিচার আপনি কি কি হলো না হইলো ঢালাও ভাবে এটা কোনটা সাজা না হয় এটা আপনি দিয়ে দিচ্ছেন, খালাস দিয়ে দিচ্ছেন, 1 নাম্বার। কোনো আগা নাই মাথা নাই। আরেকটা পার্ট গেল কোথায়? দেখা যাচ্ছে আপনার দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে, আজকে ওখানে দর্শন, কালকে ছিনতাই, পরশু চাঁদাবাজি, মানে চুরি, মানে কি যে একটা বিভীষিকার পরিস্থিতি। আপনি বড় চ্যালেঞ্জ কি ছিল এই সরকারের? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, 2 জায়গায় ব্যর্থ। তো তাহলে আপনি কোথায় সফলতা বলবেনটা কোথায়? আবার ওই যে যারা বললেন যারা নিয়ে আপনি ইয়ে করছেন, ওই যে এই যে এই ফারুকির ওয়াইফ অশ্লীল সিনেমা জগতের একটা নায়িকা, এদেরকে বসাইছেন আপনি উপদেষ্টা পরিষদে। তারপরে শত বিতর্ক, সংস্কৃতি, হ্যাঁ সংস্কৃতি, একটা নোংরা সংস্কৃতির জনক বলা হয় এর ওয়াইফে, অপসংস্কৃতির জনক, এর বানাইছেন আপনি উপদেষ্টা। 420, তারপরে 840। আমি জানি না এরপরে 1680 হবে কিনা। এর কি বানাইবে, এর আছে কি, যেটা বলছিলাম। তো এখন এই যে বিষয়গুলো আমাকে একটু তারপরে যে আরেকটা আপনার যে হাসান ফয়েজ, ওই যে মারা গেল, যে কিছুদিন আগে হাসান আরিফ মারা গেল, ওনার ছেলের ওয়াইফ ওনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছে। তো তাহলে আপনি এই সমস্ত লোক যে মারা গেছে, আমি আপাতত আপনি দেখেন, আমি সেটা বলতেছি না, এই লোকগুলারে এনে আপনি বানাইছেন কোথায়? উপদেষ্টা পরিষদে। এখন কি উনি দেখেছে নাকি দর্শন করেছে কি না করেছে? এটা তো আইনের মাধ্যমে প্রমাণ হবে, পরে প্রমাণ হবে, এটা প্রমাণ হবে আইনের মাধ্যমে। উনি মারা গিয়েছেন তার সম্পর্কে এই বিষয়ে বলতে চাচ্ছি না, আমরা বলতে চাই না, আমি তো মানে নিউজ বলতেছি। 1 মিনিট থামাই, আপনি তো অবশ্যই বলবেন, কারণ আপনি তো বলতেই থাকবেন। যেটা বলছিলাম যে সম্প্রতি নুরুল কবির, বিশিষ্ট সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। সেখানে উনি তাকে ব্যাপক চাপের মধ্যে রেখেছেন। আমি পুরোপুরি ইন্টারভিউটা শুনতে পাইনি, আমি অন্য একজনের বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম। এবং সেই চাপের মধ্যে এক সময় নির্বাচন সম্পর্কে ডক্টর ইউনূস বলেছেন যে এটা তাড়াতাড়ি করবো, যাতে আমাদের ঘোষিত সময়ের মধ্যে যাতে হয়, এবং এর মধ্যে যদি উপদেষ্টারা কেউ কোনো ব্যত্যয় ঘটাতে না পারে, সেজন্য আমি চাই যে যত সময় নির্বাচনটা হোক। তার মানে তার কথার মধ্যে দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে কেউ না কেউ উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আছে যেটা নির্বাচন বিলম্বিত করার জন্য চেষ্টা করতে পারে। স্বয়ং ডক্টর ইউনূসের মধ্যেই সন্দেহটা রয়ে গেছে। তারপরও আপনি কেউ না কেউ শব্দটা ব্যবহার করলে খুশি হতাম, কিন্তু আপনি সবাইকে অথর্ব বলা ঠিক হয় না। এখানে আমি সবাইকে বলতে যে কথা প্রসঙ্গে বলে ফেলছি, এটা ঠিক আছে, কিন্তু 2টা সফলতা আছে। আমি ছেলে আমি 2টা স্লিপ অফ টাং বলতে পারি, আমি দুঃখিত এই বিষয়ে। তো মানে কথা ইয়েতে বলে ফেলছি। যেমন আপনার উপদেষ্টা পরিষদে আমাদের নাহিদ আছে, যথেষ্ট জেন্টাল মনে করি আমি, আসিফ মাহমুদ, এরা চেষ্টা করতেছে, হ্যাঁ চেষ্টা করতেছে রাষ্ট্রের জন্য কিছু করি, ওদের অত বয়স হয়নি, তারা চেষ্টা করতেছে। বাকি যেগুলো নিছে এগুলোর তো কোনো চেষ্টা নাই, এরা তো আছে খালি বসে বসে আরামায়েশ করো, আর হলো কি বলবো, ফারুকের সঙ্গে 840 সিনেমা দেখতে চলে যাচ্ছে, রাষ্ট্রের কোন জায়গায় তারা আছে। সেটা হলো ছেলে মানুষ একটু হয়তো বা ভিন্ন দেখতে পারে, কিন্তু রাষ্ট্র তো ছেলে মানুষ না, ঠিক আছে। তো যাই হোক, তারা চেষ্টা করতেছে দেশের জন্য কিছু করার, এটা আমার ভালো দিক। এখন আমি যেটা বলতেছিলাম, আপনি যেটা বলছেন যে কেউ, আমি মনে করি এই সরকার যত দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিবে তত দেশের জন্য ভালো, কেননা এরা ইতিমধ্যেই তাদের ব্যর্থতা প্রমাণ দিয়ে ফেলেছে। এটা হলো মোদ্দা কথা। আমি আপনাকে ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হবে না, কারণ এখানে অনেক প্রমাণের ব্যাপার থেকে যায়, কে তার ভূমিকা কি। আপনি যদি ভবিষ্যতে এই দেশের আপনার মুসলিম সমাজ ক্ষমতায় আসে, তাহলে আপনারা কি করবেন? দেখেন, আমাদের হলো একটা থিম, সেটা হলো আল্লাহ প্রদর্শিত সমাজব্যবস্থা কায়েম করা। এখানে আমরা ব্যক্তি স্বার্থে কোনো রাজনীতি আমরা করি না, আমাদের মূল থিম হলো এটা। দেখেন, একটা রাষ্ট্রের পরিবর্তন, যে মক্কা নগরী ছিল ধর্ষণের নগরী, যে মক্কা নগরী ছিল একটা অত্যাচারের নগরী, সেই মক্কা নগরীকে আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে পৃথিবীর সবচেয়ে শান্তিময় নগরীতে পরিণত করেছেন। তা আমরা মনে করি মানুষকে যদি শান্তিতে যেতে হয় তাহলে কোরআনের আলোকে যেতে হবে, কোরআনে ফিরতে হবে। আমরা এই ফিলোসফিতেই আমরা আমাদের রাজনীতিটা করি। আচ্ছা আচ্ছা,
এই তো এটাই তো আজকের সত্যের মতো পথে সত্যের পথে আপনার আজকের মতো একটু উঠতে যাত্রা হচ্ছে। হোক শুভ। এবং আজকের এই আলোচনা পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা দেখছেন এবং যারা দেখছেন না, আমি হয়তো জানি যে অনেকেই দেখছেন না, হয়তো পরে দেখবেন, তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকের পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের প্রধান কার্যালয় 2/2 পুরোনা পল্টন, বিজয়নগর পাইনট্যাঙ্কি থেকে একটু সামনেই আজিজ অটোসের দোতলায়। আপনি ইচ্ছে করলে আপনার মনের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে পারেন। প্রতিদিন শুক্রবার বাদে প্রতিদিন আমরা থাকি এখানে, আপনার সঙ্গে আলোচনা হবে দেশের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আমরা নিজেদের মত বিনিময় করব, সত্য মিথ্যা উদ্ঘাটন হবে এবং গবেষণা হবে। সবাই ভালো থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, আজকেও এই অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি।